ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। জয়ী হওয়ার দাবি করে এনডিএ জোট নিয়ে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন মোদি। জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিজেদের জোটে ভেড়ানোর চেষ্টা করছে কংগ্রেস। ভারতের লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ থাকছে আজকের বিশ্বযোগে। এছাড়া জানিয়ে দেব গাজার যুদ্ধ পরিস্থিতির খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নীলুফা জাহান তিথি। ভারতের 18তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দেশটির নির্বাচন কমিশন 543টি আসনের চূড়ান্ত ফল ঘোষণার পর দেখা গেছে 240টি আসন পেয়েছে দলটি। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারছে না। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে অন্তত 272টি আসনে জয় পেতে হতো একটি দলকে। তবে জোটের দিক দিয়ে বিজেপির এনডিএ 292 আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ফলে ধরে নেওয়া হচ্ছে তারাই সরকার গঠন করবে। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু যদি এনডিএ জোট ছাড়েন তাহলে সরকার গঠন নিয়ে জটিলতা দেখা দিতে পারে। যেমনটা বলছিলাম, ভারতের লোকসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গড়ার কথা ভাবতে হচ্ছে দলগুলোকে। এই অবস্থায় সরকার গঠনের উদ্দেশ্যে কংগ্রেস নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিজেদের জোটে ফেরানোর চেষ্টা করছে। নির্বাচনে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল মিলে 28টি আসন পেয়েছে। যদি এ দুজন বিজেপির সঙ্গ ত্যাগ করে এবং ইন্ডিয়ার সঙ্গে যোগ দেয় তাহলে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোটের আসন সংখ্যা দাঁড়াবে 260-এ। অপরদিকে বিজেপির এনডিএ জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে 260। তখন দুই জোটেরই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 272 থেকে 12 আসন কম থাকবে। আর এই বিষয়টি তখন পূরণ করতে পারবে স্বতন্ত্র প্রার্থীরা। তারা সরকার গঠনে সহায়তা করতে এগিয়ে আসতে পারে। বুধবার ইন্ডিয়া জোটের দিল্লি বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারতের জনগণ বিজেপি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এর ওপর বিশ্বাস রাখায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার দাবি করে আবারও সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ফল ঘোষণার মধ্যেই তিনি নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন। মোদী আরও বলেন, 6 দশক পর এবার ভারতে নতুন ইতিহাস তৈরি হবে। এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়, এটা ভারতের সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাসের বিজয়, এটা বিকশিত ভারতের সংকল্পের বিজয় বলেন তিনি। মোদী বলেন, 1962 সালের পর এই প্রথম কোনো সরকার দুবার পূর্ণ মেয়াদ শেষ করার পর টানা তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে। एनडीए की लगातार तीसरी बार আজ এই শুভক্ষণে এটা নিশ্চিত যে এনডিএ তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। हम सभी जनता जनार्दन के ভারতীয় জনতা পার্টি এবং এনডিএর প্রতি আস্থা রাখার জন্য দেশের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। देशवासियों ने এদিকে জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিয়েছেন নতুনদের সাথে আলোচনার আভাস। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কথা জানিয়ে রাহুল গান্ধী বলেন, বুধবার সকালে ইন্ডিয়া জোটের বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় রাহুলের সাথে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এবং দলটির সভাপতি মল্লিকার্জুন খড়গে উপস্থিত ছিলেন। এছাড়াও বিজেপির এই ভরাডুবিকে মোদির নৈতিক হার বলে মন্তব্য করেছে কংগ্রেস। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এনডিএ জোটের শরিক অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়গে। এছাড়া ওড়িশার নবীন পটনায়কের বিজু জনতা দল এবং বিহারের লোক জনশক্তি পার্টির সঙ্গেও কথা হয়েছে তার। जब तक हम अपने अलायंस पार्टनर से बात नहीं करेंगे, যতক্ষণ পর্যন্ত না আমরা জোটের অংশীদারদের সাথে কথা বলছি ততক্ষণ কোনো মন্তব্য করতে চাই না। সংখ্যাগরিষ্ঠতা এবং নতুন অংশীদারের বিষয়ে আমরা আলোচনা করব। मेजॉरिटी बना सकते हैं।
ভারতের লোকসভা নির্বাচনের বিষয়ে কথা বলতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অরূপ চন্দ্র। অরূপ চন্দ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে এই যে বলা হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের সাথে যে এক ধরনের আলোচনার কথা আমরা শুনছি, তাদেরকে জোটে টানার কোনো সম্ভাবনা কি আপনি দেখতে পাচ্ছেন? সম্পূর্ণ মাত্রায় আজকে 6টার সময় দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের একটা বৈঠক হবে। তাতে এখান থেকে অভিষেক ব্যানার্জি যাচ্ছে তৃণমূলের হয়ে। চন্দ্রবাবু নাইডু সে অন্ধ্রপ্রদেশে 174টি আসনের মধ্যে 135টি জিতেছে। তাছাড়া লোকসভায় 16টি আসন জিতেছে এবং তার শরিক দলও আরো 4টে আসন জিতেছে। তো চন্দ্রবাবু নাইডু চলে গেছে দিল্লিতে চার্টার্ড ফ্লাইটে, নীতিশ কুমারও যাচ্ছে। এবং এদের যেটা বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি যে এদের একটা আমন্ত্রণ দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটে জয়েন করতে এবং দুজনকেই ডেপুটি প্রাইম মিনিস্টার করা হতে পারে। তো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের অতীত যদি দেখেন, রাজনৈতিক অতীত, এরা কিন্তু বিভিন্ন জোট থেকে বেরিয়ে এসছে। এবং চন্দ্রবাবু নাইডু কালকে 8 ঘন্টা মিডিয়া অপেক্ষা করেছে, তার জন্য সে কারুর সাথে দেখা করেনি। নীতিশ কুমারের সাথেও যারা যে বিহারের অধ্যক্ষ বিজেপির সম্রাট চৌধুরী বলে, সে তার বাসভবনে গেছিল দেখা করতে, নীতিশ কুমার তার সাথে দেখা করেনি। অতএব সম্পূর্ণ ইঙ্গিত যে এরা এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসতে পারে। তার কারণ হচ্ছে যে এর আগে 2014 এবং 2019 বিজেপি এত বেশি সিট পেয়েছিল একাই, তারা কিন্তু জোটের যে অন্য অংশীদার ছিল তাদের সাথে কোনো পরামর্শ করতো না, তাদের কোনো পাত্তাও দিত না। অতএব এরা এবার এনডিএ জোটে থাকবে কিনা এটা খুব বড় প্রশ্ন চিহ্ন। জি, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন গতকাল যখন আসলে ফল ঘোষণা চলছিল এবং এক ধরনের আভাস পাওয়া যাচ্ছিল যে কোন জোট আর কতটি আসন পেতে যাচ্ছে, সেই সময় আমরা দেখলাম সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরও কিন্তু নরেন্দ্র মোদী তিনি আসলে সমর্থকদের উদ্দেশ্যে কথা বললেন এবং তিনি জয়ের জন্য এবং সরকার গঠন করতে যাচ্ছেন সেটিও এবং বললেন এবং কৃতজ্ঞতাও জানালেন। এরকম আসলে পুরোপুরি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগে বা জোট গঠনের আগে বা সেটির গঠনের আগে মোদির এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই নির্বাচন হয়েছে সম্পূর্ণ বিজেপির সাথে জোট, ইন্ডিয়া জোটের নয়। এই নির্বাচন হয়েছে মোদি ব্র্যান্ড। কোনো জায়গায় মোদি যখন নির্বাচনে ক্যাম্পেইনে বেরিয়েছে খালি বলে গেছে মোদি কি গ্যারান্টি, যে মোদির গ্যারান্টি, মোদি সরকার সবই, উনি বিজেপি নিজের দল সম্বন্ধে বলেনি। অতএব এই যে মোদি ব্র্যান্ড সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি বেনারসেও মোদি আগের বার জিতেছিল 2019-এ 5 লাখ ভোটে, এইবার তার মার্জিন কমে হয়ে গেছে 1.5 লাখ। অতএব বিজেপির মধ্যে এবং আরএসএস যে কিনা বিজেপিকে চালিত করে, সেখানেও প্রচন্ড চাপ আছে যে মোদি পদত্যাগ করুক, অমিত শাহ পদত্যাগ করুক। আরএসএস চায় আরেকটি মন্ত্রী নীতিন গাডকারি প্রধানমন্ত্রী হোক, যদি এনডিএ জোট সরকার গঠন করতে পারে। অতএব মোদির এই যে আস্ফালন এবং এই যে অহংকার, এটা সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ একেবারে রিজেক্ট করেছে। এবং এই যে রাম মন্দির যেখানে তৈরি করেছে, মন্দিরটি মানে শেষ হওয়ার আগেই রামলালা রে প্রতিষ্ঠা করে যেতে, যে কারণে শঙ্করাচার্য 4 জন তাতে যায়নি। সেখানে ফাইজাবাদ সিটে সেখানে বিজেপির ক্যান্ডিডেট হেরে গেছে, সমাজবাদীর প্রার্থী প্রচুর ব্যবধানে জিতেছে, সেখানে জিতেছেন। জি, এই বিষয়গুলো এখন সামনে আসছে। তবে আমরা যদি আবার একটু কংগ্রেসের দিকেও তাকাই, আমরা 2014 এবং 2019-এর কংগ্রেসের যে পরিস্থিতি দেখেছিলাম সেখান থেকে একেবারে ঘুরে দাঁড়িয়েছে এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং এই যে প্রায় দ্বিগুণ আসন এবার তারা পেল, তো হারানো ঐতিহ্য কি কংগ্রেসের ফিরে আসতে যাচ্ছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। ভারত জোড়ো যাত্রা, বিশেষ করে উত্তরপ্রদেশ, যেখানে কিনা গতবার 68টা সিট পেয়েছিল 80-র মধ্যে বিজেপি, এইবার সেটা নেবে সমাজবাদী পার্টি 40-এর ওপর সিট পেয়ে গেছে। অতএব ওখানেও প্রশ্ন উঠছে যোগী আদিত্যনাথের যে রাজ্য সরকার তাকে নিয়ে। এবং কংগ্রেস যে ভোটগুলো পেয়েছে, মোদির যে ভোট চলাকালীন একটা উক্তি যে যত মুসলমান ভারতবর্ষে প্রত্যেকেই মানে ইনফিল্ট্রেটার, অতএব মুসলমান ভোট সম্পূর্ণভাবে কংগ্রেস এবং বাকি যে পার্টি যে ইন্ডিয়া জোটে সম্পূর্ণভাবে পেয়েছে। তারপরে মহিলাদের ভোট, মোদির ক্যাম্পেইনে ছিল বিভিন্ন মানে বিজ্ঞাপনে টেলিভিশনে যে মহিলাদের জন্য কি করেছে, কিন্তু গ্রাম বা শহরের মহিলারা
ব্যাপকভাবে কিন্তু ভোট দিয়েছে মোদির বিরুদ্ধেই। বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেখানে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মমতা ব্যানার্জি, তার দল যে 29টা সিট জিতেছে। এক্সিট পোল বলে যাচ্ছিল বারবার, এটা আমি আপনাদের চ্যানেলেও বলেছিলাম যে এক্সিট পোল সম্পূর্ণ ভুল, যে মমতা ব্যানার্জির দল 10-11টা সিট পাবে। এটা সম্পূর্ণভাবে একটা এবং নির্বাচনী আমরা ফলাফলও একেবারেই দেখলাম সেটি উল্টে গেছে, এবং গতবারের চাইতেও কিন্তু তৃণমূল বেশি আসনে এখানে জয় পেয়েছে এবং অন্যদিকে বিজেপি আসন হারিয়েছে। অনেক ধন্যবাদ অরূপচন্দ্র আমাদের সাথে যুক্ত হবার জন্য। কলকাতা থেকে সিনিয়র সাংবাদিক অরূপচন্দ্র যুক্ত ছিলেন। কথা বলছিলাম ভারতের নির্বাচনের ফলাফলের বিভিন্ন বিশ্লেষণ নিয়ে। এই বিষয়ে আরও খবর থাকছে একটা বিরতির পর ফির। বুথ ফেরত জরিপ উল্টে দিয়ে এবারে নির্বাচনে বিজেপির ভরাডুবি এখন আলোচনার শীর্ষে। মোদি ম্যাজিক কেন কাজে এলো না তার কারণ খুঁজছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে রাম মন্দির প্রতিষ্ঠা করে কট্টর হিন্দুদের মন জয় করলেও মেরুকরণের রাজনীতি পছন্দ করেননি ভোটাররা। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। কথায় বলে যত গর্জে তত বর্ষে না, বিজেপির বেলায়ও যেন খেটে গেল সেই প্রবাদ বাক্য। নানা রকম প্রতিশ্রুতি, আশ্বাস, মোদি ম্যাজিক, কিছুই যেন কাজে এলো না। রাম মন্দির নির্মাণ, 370 ধারা বিলুপ্তি, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে মাঠে নেমেছিল বিজেপি। এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল তাদের। ছিল 400 আসন পার করার স্লোগান। কিন্তু লোকসভার ফলাফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করেই সরকার গঠন করতে হবে বিজেপিকে। বিশেষজ্ঞদের ধারণা 2014 এবং 2019-এর মতো 2024 সালে কাজ করেনি মোদি ম্যাজিক। রাম মন্দির প্রতিষ্ঠা করে গোড়া হিন্দুদের মন জিতলেও মেরুকরণের রাজনীতি সমানভাবে পছন্দ হয়নি দেশটির সব প্রান্তের সব শ্রেণীর মানুষের। এছাড়া বেকারত্ব, ক্রয় ক্ষমতা হারানো, বিতর্কিত সেনা নিয়োগ সংস্কার আইন ও ব্যক্তিগত সঞ্চয়ে টান পড়ার মুখে ভোটাররা বিজেপি বিমুখ হয়েছে। আবার ব্যক্তি মোদির জনপ্রিয়তায় ভাটা না পড়লেও তার দলের প্রার্থীরা অতটা জনপ্রিয় ছিল না। মোদির মুসলিম বিরোধী অবস্থান এবং সরাসরি আক্রমণ করে কথা বলাও নেতিবাচক প্রভাব ফেলেছে ভোটে। ওদিকে ভোটের আগ দিয়ে বিরোধীদের উপর দমনপীড়ন বাড়ানো ভোটে তাদের খারাপ ফলের পেছনে ভূমিকা রেখে থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। বহু বিরোধী দলীয় নেতা এবং সরকারের সমালোচক সাম্প্রতিক সময়ে জেলে গেছেন। এমন পরিস্থিতিতে বিজেপিকে গঠন করতে হবে জোট সরকার। জোটের ছোট ছোট দলগুলোর উপর নির্ভরশীলতাও বাড়বে বিজেপির। অন্যদিকে বিরোধী দলগুলোর আসন বেশি হওয়ায় পার্লামেন্টে এখনকার তুলনায় অনেক বেশি বিরোধের মুখেও পড়তে হবে বিজেপিকে। মনিরুজ্জামান বাবু, ৭১। ভারতের এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আলোচনার শীর্ষে। বিশেষ করে কংগ্রেসের ফল নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া এক সময় সবচেয়ে বড় এই দলটি প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল। তারাই আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ালো। হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদির অপ্রতিরোধ্য যাত্রা কিভাবে রুখলেন রাহুল গান্ধী, জানবো রিপোর্টে। 2014 ও 2019 সালের দুটি লোকসভা নির্বাচনেই বিজেপি যে দারুণ ফল করেছিল, সেখানে ক্রমাগত অবনতি হয়েছিল কংগ্রেসের। প্রথমবার মাত্র 44টি আসন পেয়েছিল কংগ্রেস, আর দ্বিতীয়বার 52টি আসন পায় দলটি। 2014 সাল থেকে কংগ্রেসের যে পতন হয়েছিল তার প্রধান কেন্দ্রই ছিল হিন্দি বলয়। গুজরাট থেকে রাজস্থান, বিহার থেকে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সর্বত্র মোদির পক্ষে জনজোয়ার বয়ে গিয়েছিল সে সময়। যে হিন্দি বলয় থেকে ভোট হারিয়েছিল কংগ্রেস, 2024 সালের নির্বাচনে সেখানেই আবার ধীরে ধীরে উত্থান হয়েছে কংগ্রেসের। পাশাপাশি দক্ষিণ ভারতে কংগ্রেসের গ্রহণযোগ্যতা বেড়েছে। তেলেঙ্গানা ও কর্ণাটকে শাসক দল হওয়ার সুবিধাও কিছুটা হলেও পেয়েছে কংগ্রেস। বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের এই নাটকীয় উত্থানে বড় কৃতিত্ব রাহুল গান্ধীর। অথচ দীর্ঘদিন তাকে চরম অপমানজনক ভাষায় কটাক্ষ করেছে বিজেপি নেতারা।
ক্ষমতাসীন দলের শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশেও অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন নেহেরু গান্ধী পরিবারের এই উত্তরসূরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘৃণা ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে দেশব্যাপী ভারত জোড়ো যাত্রা করে তিনি কংগ্রেসকে উজ্জীবিত এবং নিজের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। অথচ গত 10 বছর ধরে বিরোধীদের সবচেয়ে বিশিষ্ট মুখ হিসেবে তিনি নরেন্দ্র মোদী ও অন্যান্য বিজেপি নেতার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, রাহুল শুধু দলকেই সংগঠিত করেননি, বরং বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের আদর্শিক অবস্থানকে ক্রমাগত স্পষ্ট করেছেন। যেন মনে হচ্ছে এই প্রথম তিনি সত্যি আবির্ভূত হয়েছেন। কেমব্রিজ শিক্ষিত রাহুল অবশ্য প্রায় বলেছেন তিনি মোদীর বিজেপির বিরুদ্ধে যুদ্ধ করছেন শুধু ক্ষমতা দখলের জন্য নয়, বরং দলটি ও তার আদর্শ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হিন্দুত্ববাদী চরিত্রকে পরাজিত করার জন্য। সৃষ্টি ঘটক, ৭১। এই ছিল আজকের বিশ্বযোগে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গেই থাকুন।